এটাই আমার আবেদন, এটাই আমার আছে, এটা আমার মনোজাত, এটা আমার চাওয়া। মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে সব সরকারি ব্যবসা করেছে। আমার জীবনের সমস্ত হায়াতটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন পড়বে। রাজনীতির একটা সৌন্দর্যের প্রতীক বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা দেশে নেই, খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও দেশের বাইরে, তারেক রহমান দেশে আসতে পারছেন না। এমন সময় সরকার আসছে, এই সরকার না সাংবিধানিক, না বিপ্লবী, না তত্ত্বাবধায়ক। এক ডাকাত দলকে আমরা তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে। ফ্যাসিবাদের সঙ্গে ঐক্য করা যাবে না, যুদ্ধাপরাধীর সঙ্গে ঐক্য করা যাবে। তারা নিজেরাও আলেম না, তাদের সন্তানদেরও মাদ্রাসা পড়া না, অথচ ইসলামিক শাসন কায়েম করার কথা বলে। ৭১-এ তারা কিন্তু এই স্বাধীনতা যে জিনিসটা, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। যারা দেশটা স্বাধীনতা চায়নি, ডাক্তার শফিকুর রহমান নিজে বলেছেন, ফ্যাসিবাদ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে 15 মাসে যা হয়েছে ফ্যাসিবাদকে ফেল করে দিয়েছে। জামাতের আমিরের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকার উচিত তাকে অ্যারেস্ট করা। যুদ্ধাপরাধের বিচার চেয়েছে, গণহত্যার বিচার চেয়েছে, চায়নি। তারা শুধু ফ্যাসিবাদের বিচার চায়। জামাতের সকল নেতা বলেছে যে তারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত নয়। থাকতো ম্যাচে, চড়তো বাসে, এখন কত বড় বড় গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। আমি লিপসা বাসায় থাকি, ছয়তলা বাসায়। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের সঙ্গে আরও আছেন শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে চোরাগলিতে হাঁটছেন কারা। শুরুতেই হাবিবুর রহমান হাবিব, আমি আপনার কাছে একটু আসতে চাই। দেশবাসী যখন উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে, এবং তারা দোয়াও করছেন পুরো দেশবাসী, এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, তারেক রহমানের দেশে ফিরতে আর কত সময় লাগতে পারে, বা ফিরছেন কিনা? আপনাকে ধন্যবাদ। কালের কণ্ঠ, কালের সংলাপ যারা দেখছেন সেই সমস্ত শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচককে আমার শুভেচ্ছা, অধ্যাপক আব্দুল আজিজ এবং আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, যিনি বিগত কিছুদিন আগে কারাগার থেকে বের হয়েছিলেন, অন্যায়ভাবে যায় কারাগার প্রেরণ করা হয়েছিল। আমি তখনও প্রতিবাদ করেছিলাম। আসলে তারেক রহমান আসবেন দীর্ঘদিন যাবৎ আমাদের তো একটা প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা। মাঝখানে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আশাটা তার একার উপর নির্ভর করে না, সেই কারণে গুঞ্জনটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তো এই গুঞ্জনটা কালকে স্থায়ী কমিটির মিটিংয়ের পর ওইটা আবার অন্যদিকে প্রবাহিত হয়েছে, এবং আশা করতেছি আমি উনি তত শীঘ্রই উনি দেশে আসবেন। আমিও কালকে দু একটা মিডিয়াতে বলেছিলাম, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কোনো ধরনের সহায়তা আমরা করব। এমনকি নির্বাচন কমিশনার বলেছেন যে উনি ভোটার হন নাই, তারপরে উনি আসলে সেই ভোটের ব্যবস্থা করা যাবে। তা আমার বক্তব্যটা ছিল এই সরকারের কাছে, তারেক রহমান ভূ রাজনৈতিক কারণ, বিভিন্ন কারণ মিলিয়ে এখন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির একটা, আমি মনে করি, একমাত্র প্রদীপ। তো এই প্রদীপটা যদি নিভে যায়, তার মনে করি বাংলাদেশের অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে চিরদিনের জন্য। কারণ ম্যাডাম খালেদার বয়স তো অনেক হয়েছে। তো সেই জন্য তার দায়িত্বটা সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে ঠিক আছে, আমরা তারকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিলাম, তাহলে আমরা আশ্বস্ত হতে, দেশবাসী আশ্বস্ত হতে পারে। তাই এটা তো দায়িত্ব সরকারের তো পড়ে, যেহেতু এখন দেশের নানান ধরনের এখানে চলছে, খেলাধুলা চলছে, সংকট চলছে। তারপরে বিগত সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী উনি ভারতে আছেন, সমস্ত এমপি মন্ত্রী তার নেতারা সহ ওখানে আছেন। মানে এই সমস্ত মিলিয়ে একটা ব্যাপক ধরনের একটা সংকট আছেই। খুব খারাপ দিকটা যদি বলি, যে যেমন লেন্দুব দর্জি যেমন সংসদে পাশ করে ভারতের সাথে একীভূত হয়ে গেল, ঠিক এখানে যদি আবার, মানে আমি খারাপ দিকটা বলছি, আজকে ওই আলোচনা যেতে